সুবা নামে একটা মেয়ে নিখোঁজ। 3-4 দিন পরে আসলো কি, সে 11 বছরের একটা মেয়ে, সে পালিয়ে গেছে তার বয়ফ্রেন্ডের সাথে। হুম। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা আসলে হচ্ছে যে আমরা সন্তানকে লালন পালন করতেছি একটা অপরিকল্পিত ভাবে। এই সন্তানটাকে আমরা আহ আল্লাহ তাআলা দিছে, আর আমরা লালন পালন করতেছি। এটা যে একটা আমানত, এটা আমার একটা দায়িত্ব আল্লাহ তাআলা দিছে। আল্লাহ তাআলা কিন্তু দায়িত্ব দিছে যে আহ আল্লাহ তাআলার গোলাম হিসেবে আমাদেরকে সন্তান লালন পালন করতে হবে। কিন্তু আমরা কি করতেছি? আমরা দেখা যাচ্ছে যে সন্তানকে আল্লাহর গোলাম না বানায় আমরা দুনিয়ার গোলাম বানাচ্ছি। সন্তানকে আমরা দুনিয়াবি শিক্ষা দিচ্ছি। হ্যাঁ, দুনিয়াবি শিক্ষা দিব, কিন্তু সেই সঙ্গে আমাকে একজন আদর্শ আল্লাহর বান্দা হওয়ার জন্য যে আমাকে শিক্ষা, তারবিয়াত, ট্রেনিং দেওয়া দরকার, এটাও আমাকে একই সঙ্গে দিতে হবে। এটা আল্লাহর বান্দার বাহিরে না, দুনিয়াবি শিক্ষাটা আল্লাহর বান্দার বাহিরে না, কিন্তু আমাকে এর সঙ্গে একজন আদর্শ আল্লাহর বান্দা করার জন্য যে ধরনের শিক্ষা, আদর্শ, নৈতিকতা শিক্ষা দেওয়া দরকার, সেটা কিন্তু আমরা এই বর্তমান যে পিতামাতা আমরা এটা দিচ্ছি না। এটা একটা পিতামাতার জন্য আহ, অনেক বড় একটা ঘাটতি রয়ে গেছে। এটা একটা, আপনার কথা ঠিক আছে, এটা একটা আসলে এটা আমরা মনে করি একটা সন্তান মানুষের হবে, উত্তরাধিকারী হোক বা এটা নেচার, যে বিয়ে করছি সন্তান হবে, জেনারেলি পালন করতেছি, লালন পালন করতেছি, যেরকম নর্মালি হয়। কিন্তু টাকা হুম। পয়সার অভাব নাই, ছেলে বাচ্চা যা হচ্ছে তা দিচ্ছি, গাড়ি চাইলে গাড়ি দিচ্ছি, বাইক চাইলে বাইক দিচ্ছি, মোবাইল দিচ্ছি, কিন্তু বাবা মা কেয়ার করে না। আপনি কি এটা দেখেন, ক্যান্সার ক্যান্সার আক্রান্ত এটা আমরা যে বললাম, এটা বিষয়। হুম। একটা মানবিক বিষয় যে এটা মা কি ক্যান্সারে আক্রান্ত, মৃত্যু শয্যায় একজন ক্যান্সার মানুষ। আক্রান্ত, মৃত্যু শয্যায়, হয়তো সে তার বাবা তাকে দেখতে পারে না বা সময় পায় না, ব্যস্ত মানুষ। মা 2-3 বছর ধরে আক্রান্ত, ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসা হচ্ছে, হয়তো বাচ্চাটা বাচ্চাটা এই বয়সে যে যত্নটা পাওয়া উচিত সেটা হয়তো পাচ্ছে না, বাপ থেকে পাচ্ছে না। বাপ হয়তো ব্যস্ত, চাকরি করে, ব্যবসা করে, মা হয়তো অসুস্থ। তো এই যে কেয়ারিংটা সমস্যা মনে হচ্ছে কিনা, যে আমরা বাচ্চাকে মানুষ করি, যা যা মতো ছেড়ে দিই, হোম টিউটর আছে, টিচার লাগবে, টিচারের কাছে পাঠিয়ে দিলাম, 4-5টা হ্যাঁ, এটা প্রাইভেট ঠিক আরেকটা করে দিলাম, বিষয়। চার হুম। পাঁচটা প্রাইভেট ঠিক করে দিলাম, কিন্তু বাপ মা দুজনে চাকরি করতেছে, ব্যস্ত, বাচ্চাদের যে 1 ঘন্টা দিনে সময় দিবে সেই সময় নাই। বাচ্চা, হুম। বাপ মা যখন চলে যায় বাচ্চা ঘুমাই থাকে, আবার যখন আসে তখন দেখে ঘুমাই আছে। হুম। এটা এটা একটা এটা বিষয় কিন্তু যে হচ্ছে। আমরা আমাদের সন্তান দুনিয়াতে শুধু আমাদের মাধ্যমে আসতেছে, বাট পুরা তার যে এই যে জীবনযাত্রা, এই জার্নিটাতে সে অন্যের উপর ডিপেন্ডেন্ট। বাবা মার সঙ্গে কোনো ধরনের কানেকশন নাই, কোনো ধরনের কোঅপারেটিভ হুম, নাই। হুম, হুম, সে একা একা তার তার যে শিক্ষক, তার প্রতিষ্ঠান, তার বন্ধু, এই সব নিয়ে হুম, সে তার জীবনটাকে অতিবাহিত করতেছে। তো এটা আসলে একটা অনেক বড় গ্যাপ রয়ে গেছে আমাদের বর্তমান যে সামাজিক একটা পরিস্থিতি, এটাতে এটা বিশাল বড় একটা গ্যাপ রয়ে গেছে আমাদের সমাজের জন্য। হুম, আমাদেরকে হুম। আসলে উম, নতুন করে ভাবতে হবে যে সন্তান লালন পালন করা, এটা এটা কিন্তু একটা মানে পাহাড় কাটা হয়তো বা সহজ হতে পারে। একটা মানুষকে যদি দায়িত্ব দেওয়া যায় যে তুমি এই পাহাড়টা কেটে সরাই ফেলবা তোমার সারা জীবনে, এটা তোমার একটা কাজ, এইটা হয়তো যদি সম্ভব হতে পারে, কিন্তু একটা সন্তানকে সুসন্তান হিসেবে তৈরি করা, এইটা কিন্তু এই পাহাড় কাটার থেকেও আরো কঠিন হতে পারে। হ্যাঁ, রাইট, 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 খুব 100% কঠিন। রাইট, আল্লাহ হান্ড্রেড তাআলা পার্সেন্ট রাইট। বলতেছে যে ইন্না আমওয়ালাকুম আওলাদুকুম ফিতনা, যে সব ধন সম্পদ আর সন্তান হচ্ছে আল্লাহ তাআলা পরীক্ষার একটা মাধ্যম বানাইছে। তো এটা আল্লাহ তাআলা যখন বলছে, তার মানে ব্যাপারটা এত সহজ কিছু না। এটাকে আমাদের সিরিয়াসলি নেওয়া দরকার, এবং আমাদেরকে এরকম একটা সুপরিকল্পিত মানে একটা কর্ম পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে এই সন্তানগুলাকে ট্রেন আপ করা দরকার, লালন পালন করা দরকার। কিন্তু হুম, মানে হুম, হুম, দুঃখজনক বিষয়, আমরা একপেশী হয়ে আমরা শুধু দুনিয়ার দিকে তাকাই, আমরা সন্তানকে লালন পালন করতেছি যে তার কেরিয়ারটা কিভাবে ভালো হবে। আমার সন্তান যদি সুসন্তান না হয়, তাহলে তো তার কেরিয়ারও আলটিমেট ধ্বংস হয়ে যাবে। আমি যদি সন্তানকে যদি ছোটবেলা যদি তাকে আদর্শ শিক্ষা দিতে ব্যর্থ হই, তাহলে এই সন্তানটা যখন নিজের সিদ্ধান্ত নেওয়া শিখবে, সে যখন নিজের উপরে ডিপেন্ডেন্ট হবে, 10-12 বছর বয়স, 15 বছর বয়স, তখন তো সে তো আর বাবা মার ওই ছোটবেলা যে তুমি বাবা এটা করো, মা এটা করো, আর সে যে এটা করে ফেলবে, ব্যাপারটা এতটা সহজ না তো।
তখন সে নিজস্ব হুম সিদ্ধান্ত নেওয়া শিখবে যখন সে তার বয়সন্ধিকালে যাবে। এটা একটা বয়সন্ধিকালের অন্যতম একটা বৈশিষ্ট্য যে তখন সে নিজস্ব সিদ্ধান্ত মেকিং এর ক্ষমতা সে রাখে এবং সে সেটা প্রয়োগ করতে চায়, প্রকাশ করতে চায়। এটাকে কোনোভাবেই দমাইতে পারবে না। কোনো পিতামাতা দমায় রাখতে পারবে না যে আমি তোমাকে যা বলতেছি তুমি এইটা একবারে মানে চোখ বন্ধ করে তুমি এটা মানবা। হুম এইটা কিন্তু কখনোই হবে না। এটা হুম সম্ভব না। এইজন্য আসলে সন্তানকে এই আদেশমূলক না করে সন্তানকে আমি শুধু কমান্ড করব, ছোট থেকে আমি কমান্ডিং এর উপর রাখতেছি। এইটা না করে বরঞ্চ ছোট থেকে আমি তাকে ছোট, ছোট বিষয়ে কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, হুম ভালো সিদ্ধান্ত এটা বাবা খারাপ, এটা করা যাবে না। তাকে ভালো মন্দের পার্থক্য বুঝায়, তাকে বরণ করে নিতে হবে। তাকে নিজের সঙ্গে হুম হুম একজন হুম। সাথী বানাতে হবে। তাকে ওই আমি আমি হচ্ছে গিয়ে আমির আর সে হচ্ছে মামুর। সে শুধু আ কথা শুনবে আর আমি হচ্ছে শাসক। ব্যাপারটা এরকম হুম হলে হুম হুম। কিন্তু হবে না। হ্যাঁ, এটা তো একটা বড় সমস্যা আছে আমাদের বর্তমান পিতামাতার কাছে। আচ্ছা, আমরা সন্তানরে কেন মানুষ করি, সন্তান কেন জন্ম নেয় বাংলাদেশ প্রেক্ষাপটে? সাপোজ আমরা আমাদের সন্তান আশেপাশে সন্তান এই যে মানুষরা সন্তান জন্ম সন্তান নেওয়া হয়, সন্তান যে জন্ম নিচ্ছে সন্তানের মাধ্যমে যে আমি পরকালে কিছু একটা মুক্তি দিশা পাবো, পরকালে যে আমাকে অন্য জীবনে যে আমাকে সাহায্য করবে, ওই পরকাল বাদ আগে মানুষ চিন্তা করে যে সন্তান জন্ম হয়েছে তাকে একটু কিছু করি, তাকে আমি দুনিয়ার জন্য তৈরি করি, সে আমার বৃদ্ধ বয়সে আমাকে সাপোর্ট দিবে, টাকা পয়সা দিবে, আমার বৃদ্ধাশ্রমে রাখবে না, খরচ দান হুম, ভাত পানি দিবে, খাওয়া দাওয়া পরিবেশন করাবে। আমরা তো এটা মনে করি, তাই না? এইটা হুম। কি আসলে কেন্দ্রিক ঠিক কিনা? আসলে তো এটা না। কারণ সন্তানরা কিন্তু এবং মৃত্যুর পরেও ভাই, যদি যদি আমি যদি সাপোর্ট করবে। ধরেন আমি যদি দুনিয়াবি চিন্তাও করি, ধরেন এখন হুম, অনেক বাবা মা আছে যাদের দিনের জ্ঞান নাই, আমি যদি সেই দুনিয়াবি চিন্তা থেকেও যদি মানে আমি যদি বিষয়টাকে দেখি, তাহলেও আমার আমি যদি ভাবি যে বৃদ্ধ বয়সে আমার শেষ জীবনে সেজন্য আমার একটা ভরসার জায়গা হয়, সেজন্য আমার একটা আশ্রয়স্থল হয়, আমি যেভাবে তাকে এটা কি একটা ভুল লালন পালন সিদ্ধান্ত কিনা করতেছি আমাদের? সেজন্য আমাকে আপনাকে প্রকৃতিতে আপনি এটাও আমরা আশ্রয় একটা দেয়। আলোচনা করি যে এইটা কি একটা ভুল সিদ্ধান্ত কিনা? আমরা চিন্তা করি যে সন্তানরা আমাদের বার্ধক্য বয়সের একটা বাহক হবে, একটা আমাদের যত্নশীলকারী হবে, বা টাকা পয়সা ইনকাম করবে। মেন কথা আমি এটা দ্বারা বুঝছি টাকা পয়সা ইনকাম করবে, সে টাকা এগুলো একটা মেকার হাতিয়ার। হবে। হুম। এই এই সিদ্ধান্তটা ভুল কিনা, আমাদের এই জিনিসটা ভুলটা কোথায়? এটা তো আমরা অবশ্যই, এটা তো মানে যদি আমাদের ইসলাম ধর্মের দিক থেকে বলি এটা তো অবশ্যই একটা মানে ভুল আহ, মানে কনসেপ্ট যে এটা সন্তান কখনোই আমার দুনিয়াবি মানে কোনো উপকরণ না, এটা পুরাটাই একটা আল্লাহর বান্দা। সে দুনিয়াতে আল্লাহ মানুষকে আল্লাহ তাআলা উম, বলতেছে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করছি শুধু ইবাদত করার জন্য। সুতরাং আমি যখন মানুষ, আমার সন্তানটাও মানুষ। আল্লাহ ওকেও আমাকেও সৃষ্টি করছে ইবাদত করার জন্য, তাকেও সৃষ্টি করছে ইবাদত করার জন্য। আর ইবাদতের আলটিমেট উদ্দেশ্যই হচ্ছে দুনিয়া প্লাস আখেরাত দুটোই। উম, দুনিয়াতে আমি কর্ম করব, আখেরাতে আমি তার ফল পাবো। এখন আমি যদি এই দুনিয়াবি শুধু ফলের আশা করি যে আমি দুনিয়াতে আমি আখেরাতে আমার ফলের দরকার নাই, আমি যেহেতু দুনিয়া দেখতে পাচ্ছি আমি দুনিয়ার ফলও শুধু আমি দুনিয়ার ফলেই চাই, এই জায়গাতেও যদি কেউ যদি মানে সন্তানকে শুধু টাকা মানি মেকিং এর একটা হাতিয়ার বানায়, তো এরপরও ওই পিতামাতাটা ভুল করে ফেলতেছে। ওই পিতামাতাটা ভুল করে ফেলতেছে। কারণ সে যদি তার সন্তানকে যদি আদর্শ শিক্ষা না দেয়, তাহলে কিন্তু আল্টিমেট সে তার সন্তান কিন্তু সন্তান থাকতেছে না। সে পরবর্তীতে কোথায় চলে যাবে? সে ডাইভার্ট হয়ে একজন মানে রাস্তার একজন আ মানে একজন লোক হয়ে যাবে। যে রাস্তায় ঘুরে বেড়াবে। একটা ছেলে হলে কি করতেছে? সারাদিন বাহিরে শুধু আড্ডা দিয়ে বেড়াচ্ছে, ঘোরাফেরা করতেছে অনর্থক এই। এটা এটা কিন্তু এখন এটা না যে আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমি এই জন্য আমার সন্তানটা খারাপ, আমার সন্তানটা ব্যাপক বাপ মার কথা শোনে না, আমার কথা শোনে না, আমি সন্তানের চাহিদা পূরণ করতে পারতেছি না। এটা কিন্তু না, বড় লোক কোটিপতি ধন সম্পদওয়ালা তারা সন্তানকে গাইডলাইনে রাখতে পারতেছে না। এবং কিন্তু তাদের তারাও তো সংকটটা আরো চায় বেশি। তাদের তারাও সন্তান চায় আরো বখাটে হচ্ছে। আরো বখাটে হচ্ছে। হুম। গরিবের চেয়ে ধনীর ছেলেরা কি বখাটে হচ্ছে না? হ্যাঁ, বেশি হচ্ছে আরো আমার বেশি মনে হয় বখাটে বর্তমানে। হচ্ছে। কারণ হচ্ছে যে তারা বখাটে যে হচ্ছে। তারা এখানে একটা তারা তো বিষয় আছে। শিক্ষিত, তারা তো শিক্ষিত, তারা তো শিক্ষিত। প্রবলেমটা কোথায়? ধনী গরিব হওয়ার পরেও আমার কাছে টাকা আছে, আমার সবকিছু আছে, তাও আমি আমার সন্তান আমার কথা শোনে না, সন্তান কথা শোনে না, সন্তানে গেমে আসক্ত, অনেক কিছুতে আসক্ত। এই যে পালিয়ে যাচ্ছে 11 বছরে,
তার কি সামর্থ্য নাই বাপ মার? অবশ্যই সামর্থ্য আছে। তাহলে কেন একটা গার্মেন্টস এর শ্রমিকের সাথে পালিয়ে যাবে? তাহলে মানই তো এখানে হ্যাপিনেস না, হুম, অবশ্যই অর্থই মানি সবকিছু তো একটা সুখের হ্যাপিনেস না। মূল। তাহলে এত বাপ মার অর্থ থুইয়া সে গার্মেন্টস এর একটা ছোট বাচ্চা কর্মীর সাথে চলে গেছে ঘুরতে নওগাঁতে। বা একটা উদাহরণ, এরকম অনেক শত শত ঘটনা আছে। তাহলে টাকাটা, সুখটা তো ওইখানে খুঁজতেছে কোন জায়গায়? একটু শান্তিতে থাকা বা একটু রিল্যাক্সে থাকা, ফ্রি মাইন্ডে থাকা। এটা এই এনভায়রনমেন্টটা যদি পিতা মাতা তৈরি করতো বাসায়, তাহলে সে আজকে পালা যেত না। এখানে আপনার এটা হচ্ছে কি একটা মানে অন্যতম একটা পয়েন্ট যে পিতামাতা আসলে সন্তানকে সঙ্গ দিতে হবে। আমরা পিতামাতা শুধু মানুষের হাতে আমার সন্তানকে তুলে দিয়েটি আমি মনে করতেছি যে আমার কাজ শেষ হয়ে গেছে, আমি অর্থ দিচ্ছি, তার যা যা লাগে, মোবাইল লাগলে মোবাইল দিচ্ছি, তার যদি টাকা লাগে টাকা দিচ্ছি, বাইক লাগলে বাইক দিচ্ছি, এটা দিয়ে হবে না। আমাকে আমি যখন পিতামাতা হয়েছি আমাকে অবশ্যই আমার সন্তানকে সঙ্গ দিতে হবে। আমার সঙ্গে সে যেন এন্টারটেইনমেন্ট করতে পারে, আমার সঙ্গে সে মিশে যেন তার যে একটা মানসিক হুম, হুম, চাহিদা, হুম, তার যে একটা মনের প্রশান্তি, এটার জন্য সে যেন পায়। হুম, তাকে যেন মানসিক প্রশান্তির জন্য যেন আরেকজনকে হুম, হায়ার হুম, করতে হুম। না হয়, আরেকজনের সঙ্গ যেন তার প্রয়োজন না পড়ে, তাকে যেন না নিতে হয়। এই জন্য আমাদের বাবা মা যারা আমরা আছি চিন্তা করতে হবে যে আমার সন্তান যেন আমার থেকে যেন সেই সঙ্গটা পায়, আমার থেকে যেন তার যে মানসিক যে চাহিদা, সঙ্গ পাওয়া, একটু আমার আজকে অফ ডে, আমি আজকে সন্তানদেরকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে বাইরে ঘুরতে গেলাম, বা যেভাবে জিনিসটাকে একটা এন্টারটেইনমেন্ট দেওয়া যায়, একটা আনন্দ ঘন একটা পরিবেশ করা যায়। অনেক সময় এমন হতে পারে বাসার মধ্যেও আমার বাইরেই যে যেতে হবে এমনও না, আমি বাসার মধ্যেই যদি কোনো একটা যদি একটা খেলার আয়োজন করলাম, একটা ছোট আকারে ঘরের মধ্যে কোনো একটা ইনডোর কোনো খেলার আয়োজন করলাম, একটা কোনো মানে ধরেন অনেক ধরনের ছোট ছোট খেলা উপকরণ থাকে যেগুলো দিয়ে ঘরের মধ্যে খেলা যায়, এরকম অনেক কিছুই হ্যাঁ, আছে। অনেক অনেক কিছু মজা আছে, করতে আমার কিছু চাইলে পয়েন্ট অনেক আছে। কিছুই আছে। আমার কিছু পয়েন্ট আছে যে এই যে মোবাইল আসক্ত হচ্ছে, এই যে মোবাইলে আসক্ত হচ্ছে বা ছেলেরা অনেক কিছুতে আসক্ত হচ্ছে, সেগুলা থেকে পরিত্রাণের অনেক কিছু, অনেক উপায় আছে। যে আমার সন্তান মোবাইল বা গেমসে আসক্ত হচ্ছে, এগুলা থেকে কিছু পরিত্রাণের উপায় আছে। আমি আমার দৃষ্টিতে আমি কিছু বলি, এগুলোর সাথে আপনি অ্যাড করেন বা এগুলো একটু আলোচনা করেন। যেমন ব্যবহার সীমিত করা। মোবাইল যদি দেওয়া হয়, সেহেতু একটা ডিজিটাল ডিভাইস, এটা ব্যবহার করতেই হবে। বাচ্চাদের অনেক কিছু এখনো অনলাইনে হয়, বা করোনার সময় অনলাইনে সবকিছু চলছে, এখন অনেক অ্যাপসে গেমস থাকে, বা এডু এডু রিলেটেড অনেক অ্যাপস আছে। এটার ব্যবহার বিধি কমানো, সময় পরিবারকে আমরা সময় দিই না, এটা দেওয়া। আপনি বিষয়গুলো বলছেন। বিশেষ কার্যক্রম বা শখ তৈরি করা, গেমস বাদে তার বিশেষ অন্য কোনো শখ তৈরি করা, গার্ডেনিং হতে পারে, বা খেলাধুলা হতে পারে। খেলাধুলা মানে ফিল্ডে খেলা, গেম খেলার জন্য পুরস্কার দেয় সাপোজ, তারা কিন্তু এখন বাসার ছাদে আমরা মাঠে বাসার খেলে না, ছাদেই ফিল্ডে খেলে না, বাবা মা সন্তান মিলে খেলতে আমরা কিন্তু পারে, খেলতে পারি। আমরা একটা খেলতে পারে। ধরেন আমরা একটা পরিবারের মধ্যে একটা ক্রিকেট টিম হয়ে যেতে পারে, অথবা অন্য অন্য গেম কোনো তো, খেলা গেমের হতে ধরন পারে। তো তৈরি করা, মোবাইলে না খেলে বাস্তবে কিভাবে খেলা যায় বাপ মা। এই যে এই যে হ্যাঁ, বাপ মা ভাই বোন মিলে একটা টিম করে খেলা, এই যে এইগুলা এটাতে যখন কি হবে? তৈরি হবে। এটাতে নিজেদের ভিতরে যে একটা বন্ডিং সেটাও তৈরি হবে, বাবা মার হুম, সঙ্গে সন্তানের একটা ভালো লাগার ব্যাপার তৈরি হবে, এবং ওই যে একঘেয়েমি বাবা মার সঙ্গে যে একটা মানসিক হুম, দূরত্ব তৈরি হয় সেই জিনিসগুলো কিন্তু চলে যাবে, কেটে যাবে। হুম, এই জন্য সন্তানের সঙ্গে আসলে খেলাধুলার সাথী বানানো দরকার, মানে সন্তানের জন্য আলাদা খেলার সাথীর জন্য প্রয়োজন না পড়ে, বাবা মায়ের জন্য সন্তানের খেলার অন্যতম একজন জন্য সাথী হুম। হতে পারে। এইটা কিন্তু একটা এক্স্যাক্টলি, গুরুত্ব। আমরা কয়জন বাবা মা আমরা আমাদের ছেলের সাথে খেলা খেলি, খেলার সাথে। সেটাই আর কি। আমরা যারা হ্যাঁ, দেখেন, আপনারা যতজন আমাদের ভিডিও আমরা তো দেখবেন, বাবা মার সঙ্গে আপনারা কমান মনে agreeable। করি যে আমরা বাবা তারা মা হয়েছি, আপনারা আমরা চিন্তা করেন কমান্ডের যে মতো। আপনি নিজে বাবা, আপনার ছেলে মেয়ের সাথে আপনি জীবনে খেলছেন, হুম, হুম, ক্রিকেট খেলছেন, ফুটবল খেলছেন? হুম। তো এই জিনিসগুলো এটা আসলে এই হলো কি, মানে প্রতিরোধ করতে তার হবে। সাথে ফ্রেন্ডলি আচরণ করা। একজন বন্ধুর সাথে সবকিছু শেয়ার করে একটা বাচ্চা বা একটা ছেলে, বন্ধুর আড্ডা। কিন্তু তারপরে আপনি মার যে সাথে শেয়ার বললেন এই করে যে না, ওর সাথে শেয়ার মোবাইলের করে না। কথা, মোবাইল বা প্রযুক্তি তো আমরা এখন ইয়ে করতে পারবো না, এড়াই চলতে পারবো না, এটা আমাদের জীবনের সঙ্গে ঢুকে গেছে। আমাদেরকে যেটা করতে হবে বর্তমানে একটা জিনিস যেটা অনুপস্থিত সেটা হচ্ছে যে আমরা মোবাইলটা বা তাকে আমরা যে প্রযুক্তি দিচ্ছি, হুম, প্রযুক্তিটার হুম, সঙ্গে আমাদের একটা কাজও দিতে হবে। সেটা কিরকম? ধরেন আমি মোবাইল দিলাম বা ল্যাপটপ দিলাম, আমি মোবাইল না দিয়ে আমি ল্যাপটপ, আমার যদি সামর্থ্য থাকে আমি একটা ল্যাপটপ দিই,
যেটাতে সে নেটও ব্রাউজ করতে পারতেছে। আবার হুম, আমি তাকে একই সঙ্গে আমি কি করতে পারি, তাকে আমি এই যে প্রযুক্তির যে মানে স্টাডি, আপনার ধরেন হুম, সফটওয়্যার কোডিং করা, সফটওয়্যার ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, কোডিং কিভাবে হুম, করতে হয়, এই যে প্রোগ্রামার হওয়ার জন্য ছোট থেকেই কিন্তু এই একটা প্রোগ্রামের যে শোনা যায়। ল্যাঙ্গুয়েজ গুলা ছোট ছোট, যেগুলো ছোট বয়স থেকে তার স্কেলে যে কোডিং গুলো তার জন্য মানানসই, এগুলো তাকে দিয়ে টিয়ে তার যে সৃজনশীলতা, তার চিন্তা করার যে দক্ষতা ক্ষমতা, এটাকে প্রসারিত করতে হবে। আমি যদি তার থেকে যে মোবাইল ল্যাপটপ এগুলো যদি ছিনাই নেই, এটা কিন্তু সে কিন্তু দিয়ে দিবে না। দেখা হুম, যাবে যে হুম, আমার আমার হাতে, বাবার হাতে, মায়ের হাতে যখন মোবাইল ল্যাপটপ দেখবে আর তার হাত থেকে আমরা ছিনাই নিচ্ছি, তখন উল্টা হুম। সে বরং আমাদের হাত থেকে মোবাইল ল্যাপটপ ছিনাই নিতে পারে, যেটা চিনে নিতে আমরা পারে, হ্যাঁ। মানে হিতের আমরা কিন্তু বিপরীতে। মানে মনে আহত হব যে আমার সন্তান আমার সঙ্গে একটা মানে বেয়াদবি করলো, এটা আমরা আহত হব। তো এই জন্য আসলে আমাদেরকে এই ধরনের পরিস্থিতিতে যাওয়ার আগেই আমাদেরকে ওই মোবাইল দেওয়ার সঙ্গে বা ল্যাপটপ দেওয়ার সঙ্গে আমাকে তাকে কাজ দিয়ে দিতে হবে যে তুমি বাবা হ্যাঁ, এই যে এই এক্স্যাক্টলি, সাইটে, এটা যেহেতু প্রযুক্তি আমাদের হাতে এই আছে, সাইটে, হ্যাঁ প্রযুক্তিকে তো তুই এই অস্বীকার করা সাইটে যাবে হয়তো না। কোডিং শিখে। অনেক পিতামাতা মনে করে মোবাইলটাই সব নষ্টের মূল, মোবাইলটাই দিয়ে ভুল, তাকে মোবাইল দেওয়া যাবে না, তার থেকে মোবাইলটা নিতে পারলেই সে আমার ছেলে ভালো হয়ে যাবে। হুম। বিষয়টা কি না এরকম? এটা না, কেন এরকম দৃষ্টান্ত আছে না, ওই যে করোনার সময় আপনার ক্লাস ফাইভের ছেলে, 5-6 এর ছেলে, সে মানে প্রোগ্রামিং শিখে সে হিউজ পরিমাণ সে কাজ করতেছে এবং ডলার ইনকাম করতেছে। বা ক্লাস ফাইভ ফাইভ ফোর এর সিক্স 1 2 এর ছেলে ওই মোবাইল দিয়ে করোনার সময় ইংলিশ স্পিকার হয়ে গেছে। স্পিকার, হ্যাঁ, হ্যাঁ স্পিকার হয়ে ইত্যাদি গেছে। এবং ইত্যাদি ইত্যাদি আপনার ইত্যাদি। এখন অনেকগুলা মানে ইয়ে আছে, আপনার পেজ আছে যারা ছোট বাচ্চাদেরকেও আপনার প্রোগ্রামিং শেখানোর জন্য ওদের ওই ধরনের একটা কোর্স তৈরি করছে ওরা। এই জিনিসগুলো আরো হয়তো সামনে ডেভেলপ হবে, আরো প্রসারিত হবে, আস্তে আস্তে বাবা মারা সচেতন হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে সন্তানদের সঙ্গে, যে শুধু মোবাইল ছিনে নেওয়া না, মোবাইলকে আমি তাকে যদি শত্রু হিসেবে যদি উপস্থাপন করি, সে শত্রু হিসেবে নিবে না, কারণ এখানে হুম, সবাই এখানে মজা পাচ্ছে, সুতরাং সেও এই স্বাদ নিতেই চাবে। এই জন্য এটা তার থেকে লুকায় না, বরং এটাকে তাকে সঠিক ইউটিলাইজ শেখাইতে হবে হ্যাঁ, যে হ্যাঁ, তুমি এবার এক্স্যাক্টলি, এটা করো। আমাদের যাদের পিতা মাতারা মনে করি মোবাইলটা নিয়ে নিলেই হয়তো বেঁচে গেলাম, আমার ছেলে সৎ হয়ে গেল, ভালো হয়ে গেল, পিতা মাতাকে লুকায় রেখে মোবাইল ব্যবহার করতেছে, পিতা মাতা জানেই না তার কাছে। বাস্তব, আমার মোবাইল। পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে এরকম ঘটনা আছে। হুম। বাপ মা জানেই না যে ছেলের কাছে মোবাইল আছে 6 মাস ধরে, তাহলে মোবাইল লুকিয়ে লাভটা কি? বরং মোবাইলটা সেটাই, তাকে দিয়েই তাকে ঠিক করেন। মা বাবা হ্যাঁ, কিন্তু মোবাইল অনেক কিনেও দেয়নি, বাট তার কাছে মোবাইল কিনে দেয় আছে। না, কিনে দেয় না, সে তার কাছে মোবাইল আছে, তাহলে কিভাবে আছে? তার কাছে মোবাইল আছে। সে একটা মোবাইল যদি আপনি এটা নিয়ে নেন, আর একটা ম্যানেজ করতে তার 1 দিন 7 দিন লাগবে না। হুম। ম্যানেজ করতে সে ডিজিটাল যুগের পোলা পায় না, এখন এবং জেনজি এটা যুগের কিন্তু পোলা হবে, পায়, তাই না? ও সে যখন আরেকটা নিজে মোবাইল নিজে একটা ম্যানেজ করতে মোবাইল সাত কিনবে, দিন তারপর ভাই এখানে কিন্তু বলেন। আরেকটা কিন্তু ব্যাপার আছে, ও যখন নিজে নিজে মোবাইল কিনবে তার মানে তাকে টাকা ম্যানেজ করতে হবে। এই হুম, টাকাটা হুম, সে হুম। কোত্থেকে পাবে, যদি বাবা মা সে না হয়তো দেয় তাহলে অপরাধ তাকে করবে, কিন্তু একটা অসৎ উপায় অবলম্বন করতে হবে। এটা কিন্তু একটা অসাধু উপায় অবলম্বন মানে করতে হবে। গুরুতর কিন্তু একটা বিপদের মানে আশঙ্কা আছে এই জায়গাটাতে, যে সন্তানটা কি আবার এই টাকাটা ম্যানেজ করতে গিয়ে সে মানে একটা অপরাধী হয়ে যাচ্ছে কিনা, এই ব্যাপারটাও কিন্তু আছে। তার সঙ্গে হ্যাঁ, খারাপ হ্যাঁ, কিছু অভ্যাস কিন্তু তৈরি হয়ে যাবে। এটা কিন্তু আমরাই করে দিচ্ছি, আমরাই ছেলেকে এইটা হইতে বাধ্য করতেছি। হুম। ঠিক এই আছে, জন্য সে হয়তো বলতেছি। সন্তানকে আসলে খুব পরিকল্পিতভাবে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। তাদের প্রত্যেকটা সাইকোলজি বুঝতে হবে, কিন্তু একটা সন্তানের যদি আমি সাইকোলজি না বুঝি, প্রত্যেকটা বাবা মা কিন্তু এমনি বাবা মা হয় নাই, বুঝতে হবে। আল্লাহ তাআলা তাকে আগে সন্তান হিসেবে তাকে দুনিয়াতে তাকে অভিজ্ঞতা নিতে সুযোগ করে দিয়েছে, এরপরেই সে একজন বাবা মা হচ্ছে। তা হুম, সুতরাং হুম, সেও তো একসময় সন্তান ছিল, ছোট ছিল, তার যে চাহিদা, এই ব্যাপারগুলো কিন্তু ভুলে গেলে হবে না বড় হয়ে। বাবা হওয়ার হুম, পরে, মা হুম, হওয়ার পরে ভুলে গেলে হবে না, বরঞ্চ এটা চিন্তা করতে হবে বাবা মাকে, যে আমি ছোটবেলায় আমার কি অনুভূতি ছিল, আমার আমার বাবা মার অনুভূতি সঙ্গে কি ছিল? আমার যে এই যে মানসিক যে একটা দূরত্ব, আমার বাবা বলতেছে যে এই বাবা তুমি ডাইনে যাও, আমি বলতেছি যে না বামে গেলে আমার জন্য মানে ভালো। এই যে এই ব্যাপারগুলো তো আমরা যেটা করছি ছোটবেলা, এই ব্যাপারগুলোকে আমাদেরকে ভুলে গেলে হবে না, হুম, এগুলোকে আমাদের হুম, মাথায় রেখে এগুলোকে আমাদের ভাবতে হবে যে আমরা কিভাবে এই জিনিসগুলো আমাদের মধ্যে কাজ করছে, ঠিক আমাদের হুম, সন্তানদের মধ্যে হুম। ওই সাইকোলজিটা কাজ করতেছে। সুতরাং খুব ধৈর্যের সহকারে এবং খুব হ্যাঁ, হ্যাঁ, এই টেকনিক্যালি জায়গায় বুঝতে একটা বিষয় আব্দুল সালাম ভাই, সেটা হলো যে আমরা পিতা মাতারা মনে করি
যে আমরা তো 30 বছর আগে, বা আমার পিতার একজনের বয়স 50 বছর, বা 30 বছরে বাবা হয়, বা 40 বছরে বাবা হয়। সে মনে করে 40 বছর আগে আমার বাপ মা আমারে কিভাবে মানুষ করছে, আমার তো পিটাইছে সকাল বিকাল, আমার তো এই হুম, করে নাই, আমার তো এই করে নাই, এইভাবে মানুষ করছে। সে 40 বছর পরে, 30 বছর পরে, 20 বছর পরে এসে তার বাচ্চারে ওই ওল্ড টেকনিকে মানুষ করতে যায়। এটা হলো আপনি যেটাকে সাইকোলজি বোঝার কথা বললেন। বাপ মাকে বুঝতে হুম, হবে বর্তমান যুগের মানুষের সাইকোলজি কি, বর্তমান যুগের বাচ্চারা কি চায়, বর্তমান যুগের বাচ্চারা কিভাবে মানুষ হতে চায়, তাদের বর্তমান টেন্ডেন্সি কি, তাদের এই যুগের চাহিদা কি। তাদের এই যুগের চাহিদা মোবাইল, তাকে মোবাইল দিয়ে মানুষ করতে হবে। তাদের এই যুগের চাহিদা ল্যাপটপ, ল্যাপটপ রেখেই মানুষ করতে হবে। আর এখন তাকে যদি বলি যে আমরা তো মোবাইল ব্যবহার করি নাই, আমরা তো ঈদে 2 টাকা পাইতাম, তুমি কেন 200 টাকা চাচ্ছ, তুমি কেন ঈদে 2000 টাকা চাচ্ছ, তাই না? হুম, আমরা তো, আমার আব্বা তো 5 টাকাই দিত, তুমি কেন 500 টাকা চাচ্ছ? এই যুগের পরিবর্তনের এই জিনিসটা পিতামাতাকে মাথায় রাখতে হবে। বর্তমান যুগে এসে তাকে মানুষ করতে হবে। পিতামাতাকে আপডেট হতে হবে, পিতামাতাকে রাইট। আপডেট হতে হবে। পিতামাতা ব্যাকডেট থাকলে বাচ্চা কখনো কন্ট্রোলে আসবে না ওই পিতামাতার। এটা এটা সেটাই, আমি মানে নিজে তুলনা করা যাবে দুঃখিত, না যে আমি আমি অনেক দেখছি আমাকে তো এরকম এভাবে কেস। মানুষ করছে, আমি কেন ওইভাবে করব, এই তুলনা হ্যাঁ, করা আমি যাবে না। অনেক কেস, ওরা নিজেরা অ্যান্ড্রয়েড মোবাইল চালায় নাই, ছেলের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল। হুম। আমি নিজের চোখে ছেলেটা এখন একদম আসক্ত। আসলে আসলে কাসর ভাই, এটা ব্যালেন্স করতে হবে কিন্তু, মানে ছেলেরা, যেমন বাপ মা তো আমরা জানেই আমরা না যখন যে ছোট ছিলাম বাপ মা কি ওল্ড না, তাই না? বাপ মা হয়তো টিচার, হয়তো শিক্ষক, হয়তো ব্যবসায়ী, হয়তো হয়তো অনেক এক্সপার্ট জব করে, কিন্তু অ্যান্ড্রয়েড ইউজ করে না। কিন্তু ছেলে অ্যান্ড্রয়েড ইউজ করতেছে, তাহলে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ছেলেরা কি কাজ করতেছে এটা বুঝবো কেমনি আমি? আমি বুঝবো রাইট, সেটা কিভাবে? তো আছে। আমি আমার ছেলেকে লাইনে আনবো কিভাবে? হুম, তাহলে আমাদের উচিত, ওই যে একটা টিচার, সাপোজ আপনি মাস্টার্স পাস, আপনি এখন প্রাইমারি টিচার, যদি আপনি কলেজের লেকচারার, আমি বুঝাচ্ছি যে যেহেতু একটা অনার্স মাস্টার্স ছেলে যখন একটা প্রাইমারি স্কুলের টিচার হয়, তাকে 1 এর 2 এর 10-12 বছরের বাচ্চাদের পড়াইতে হয়। তাহলে সে যদি চিন্তা করে মাস্টার্সে পড়ি আমি, মাস্টার্স পাস, আমি মাস্টার্স এর মাইন্ড নিয়ে আমি 10 বছরের বাচ্চারা পড়াবো, তাহলে জীবনে তো ওকে সরে সরে কবিতা পড়া ছড়া শিখাতে পারবে না। ওই টিচারকে, তাকে ওই 10 বছরের বাচ্চায় নামতে হবে, নামলে গিয়ে সে শিখাতে পারবে। তো এটাও ঠিক সেম, আমাকে বর্তমান যুগে আসতে হবে, বর্তমান যুগের তাল মিলিয়ে আমাকে বাচ্চাদের মানুষ করতে হবে। হ্যাঁ, হুম। তাহলে আপনি নিজেও ফাদার, আল্লাহ হয়তো আমাকেও ফাদার যখন বানাবে, তখন তো আমিও, আল্লাহ জানে, বাচ্চা এই যুগে মানুষ ইনশাল্লাহ করা অনেক কঠিন বিষয়। তো আপনি নিজেও দেখেন আপনার বাচ্চাদের সাথে, আপনি কি ওল্ড, আপনার বাবার মডেল ফেল অ্যাপ্লাই করলে হবে? না, ওইটা হবে না, ওইটা হবে না। মানে আমরা যেভাবে ছোটবেলা লালিত পালিত হয়েছি, ওই পুরো ফুল ফরম্যাটটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, সেটা যেমন হবে না। আবার এখানে বর্তমান যে আমাদের যে ফেসিলিটি, বর্তমান যে আমাদের সুযোগ সুবিধাগুলো তৈরি হয়েছে, এগুলোর মধ্যে এবং আমাদের মানে পূর্বের, আমরা যখন ছোট ছিলাম, এইটার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স করতে হবে। মানে আমি এখনকার যদি সব উপকরণগুলা নিয়ে যদি আমি আমার সন্তানকে যদি লালন পালন করি, আমার পূর্বের যে আমাদের যে বাবা মা, আমাদের দাদা দাদি যেভাবে মানুষ করছে, ওই আবার ট্রেডিশনটাকে যদি আমরা যদি একবারে ইগনোর করি, তাহলেও হবে না। আবার ওইটাকে যদি ফুল ফরম্যাটটা নিয়ে হুম, আসি যে হুম, না, আমার বাবা মা, আমার দাদা দাদি ওরাও এইভাবে মানুষ করছে, আমাকে কেন আবার ভিন্ন পন্থায় যেতে হবে, এটাও হবে না। এটার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স করতে হবে, একটা সুষম ব্যালেন্স করতে হবে। তাহলেই হুম, এই হুম, হুম, জিনিসটা মানে যথাযথ হবে। যেমন ধরেন এখন এখন একটা জিনিস আপনার খুব বেশি চলতেছে, এটা কিন্তু একটা কনসার্নের ব্যাপারও আছে। হুম, সেটা হচ্ছে যে সে বহির্বিশ্বে এই জিনিসটা হয়তো বা প্রথমে আসছে যে শিশুদেরকে কোনো ধরনের বকাঝকা করা যাবে না বা শাসন করা যাবে না। তো এইটা ওখান থেকে আমাদের বাংলাদেশেও আসছে, ডাক্তারদের মাধ্যমে হয়তো আসছে। ডাক্তাররা এখন হুম, হুম, খুব বেশি করে বলে যে কোনোভাবেই মানে বাচ্চাকে শাসন করা যাবে না, সে যেটা চায় সেটা তাকে দিতে হবে বা বুঝায় তাকে বলতে হবে। তো এই যে শাসন যদি আমি নাও করি, তাহলে কিন্তু আবার তার একটা, সে যখন বড় হবে, মানে সে তার ভুলটাকে সমালোচনা করার যে একটা সহ্য করার যে একটা শক্তি, এইটা যদি আমি তাকে যদি এই প্র্যাকটিসটা আবার না করাই যে তুমি একটা ভুল করছো, এইটার একটা সমালোচনা হতেই পারে, এটার যে একটা ভ্যালিড আছে,
এইটাকে যদি এই যে এই ইয়াটাতে যদি আমি তাকে অভ্যস্ত না করাতে পারি, তাহলে কি ভবিষ্যৎ কিন্তু তার আবার অন্ধকার আছে। কারণ ভবিষ্যতে সে যখন বাহিরের দুনিয়াতে চলে যাবে, বাইরের মানুষের সঙ্গে মিশবে, তারা তো তার ভুলকে গ্রহণ করবে না, তারা তো তার ভুলের সমালোচনা করবে, অথবা তাকে দেখা যাবে শাস্তিও দিতে পারে। এই যে সে যে তিরস্কার, ভৎসনা, এই জিনিসগুলো কিন্তু সে তখন যখন সম্মুখীন হবে সে কিন্তু ভেঙে পড়বে। আবার এই দিকটাও কিন্তু আছে। বর্তমান সময়ে এই জিনিসটা খুব বেশি মানে পপুলার করা হচ্ছে যে সন্তানকে কিছু বলা যাবে না, শাসন করা যাবে না, সমালোচনা করা যাবে না। না, এটা ইসলামের সঙ্গে এটা মানে ইসলাম এই জিনিসটাকে এইভাবে দেখে না। যেহেতু ইসলাম এই জিনিসটা এইভাবে দেখে না, তার মানেই হচ্ছে যে এখানে সামথিং রং, এই কনসেপ্টের মধ্যে একটা কিছু ভুল আছে। যে যেভাবে যতটা বলা হচ্ছে, এই যে বিদেশে সন্তান যদি পুলিশকে ফোন করতেছে তো বাবা মাকে নিয়ে চলে যাচ্ছে, তো এইটা নিয়ে কোনো চলে কথা যাচ্ছে। হলো? মানুষ যে আইনই তৈরি করুক না কেন, এটা অবশ্যই ভুল হবে। হ্যাঁ, এটা কোনোভাবেই শতভাগ একজন একটা মানুষ তৈরি করছে যে আইন, সেটা মানব সমাজের জন্য শতভাগ কখনোই এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। বাট আল্লাহ তাআলা যে আইনটা দিছে, যে সিস্টেমটা দিছে, এইটার কিন্তু একটা হ্যাঁ, শতভাগ মানে অবশ্যই এটার সঠিকতা আছে। তো এই ঠিক জন্য আছে। সন্তানকে ইসলামের শাসনও করতে বিধান হবে। যদি আমরা মানি, ইসলামের রুলস যদি ফলো করে আমরা বাচ্চাদের মানুষ করি, আমার মনে হয় না ছেলেটা খারাপ হবে। আমার মনে হয় ছেলে, আমরা তা তো বার্ষিক অবশ্যই। বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমরা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করছি, হয়তো আমাদের আহ স্কুল লাইফের কিছুটা সময় মাদ্রাসায় গেছি বিধায় হয়তো বাপ মার মর্মটা এখনো বুঝি। হ্যাঁ, আহ, হ্যাঁ, এটা এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের ভিতরে যেহেতু একটা ইসলামিক, কিন্তু আমরা হ্যাঁ, একটা আমার মনে হয় একটা একটা পার্টিকুলার জিনিস শিখার জন্য ইসলামিক শিক্ষা সবার দরকার। আমি বাচ্চাদের দিকটাই বলি, একটু যদি বলি আমি, যে সাপোজ সদাচরণ শিখানো, ইসলামকে শিক্ষা দেওয়া, সন্তানের প্রতি ভালোবাসা শিক্ষা দেওয়া, বাবার প্রতি সন্তানের ভালোবাসা শিক্ষা দেওয়া। এই যে আমি আমি কিছু প্যারেন্টিং এর বিষয়গুলো এখানে আসে ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই যে মনে করেন বাচ্চাদের সাথে খাচ্ছে হয়তো বাবা মা দুইজন, আর একটা সন্তান বা দুইটা সন্তান, মনে করলাম তিনজন সন্তান, বাবা মা আর একটা সন্তান, একটা ডিম সিদ্ধ করছে, কাকে খেতে দিচ্ছে? সন্তানকে ছেলেকে, দিচ্ছে। সন্তানকে। হুম। কিন্তু এটা না করে 3 ভাগ হবে, 3জন খাবে। তাহলে তাহলে শেয়ারিং ছেলের শিখবে। মাথা হ্যাঁ। এইটা শিখবে। হ্যাঁ, যে আমাকেই প্রাধান্য দিতে হবে, আর কেউ এখানে মুখ্য না, আমি মুখ্য। এই আমরা ব্যাপারটা বাপ তাইলে মারা এই ভুলটা করি, এই পিতা মাতা এই ভুলটা, প্যারেন্টিং এই ভুলটা করি, যে কি করি, আহ, তো মাছের পিস এক পিস আছে, আহ, আর কোনো মাছের পিস নাই, সবজি তরকারি আছে, বাপ মা সবজি দিয়ে খাচ্ছে, এক পিস মাছের পিস ছেলেকে দিচ্ছে, সন্তানকে ছেলেকে দিচ্ছে। দিচ্ছে। কি শিখবে? এটা ভালোবেসেই ওই বাবা মা বড় হয়ে দিচ্ছে। যখন এটা বাপ তো মা হ্যাঁ। বৃদ্ধ হবে, তখন মাছের পিসটাই ছেলেই খাবে, বাপ মাকে দিবে না। হুম। রাইট। যখন ওই শিখাইতো যে এক পিসি ভেঙে 3জন খাচ্ছে, তাহলে 3জন খাচ্ছে শিখতেছে, তাহলে কি হচ্ছে, সে এখান থেকে শিখতেছে, হ্যাঁ খাইতে হবে, হুম। আমাকে এইভাবে খাইতে হবে, যেটাই একটা চিপস আনছে, চিপসটা 3 ভাগ করে খাচ্ছে। প্যারেন্টিং এর এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমরা পিতা মাতারা এটা করি। কোন আত্মীয় স্বজনের সামনে আমরা আমরা পিতা মাতারা কি করি, আমার ছেলেকে একটু অন্য অন্যভাবে প্রেজেন্ট করি। কোন আত্মীয় বাড়িতে গেছি, সাপোজ এক্সাম্পল মনে করেন, আহ টাকি মাছ এক্সাম্পল একটা দিলাম, বা ভর্তা খাইতে দিচ্ছে, তখন পিতা মাতা বা মা বিশেষ করে বলতেছে, না না আমার ছেলে টাকি মাছ খায় না। হুম। এই জায়গায় কি ইফেক্টটা পড়তেছে? ছেলে যদি খাইতেও চায় কিন্তু সে খাবে না। হুম। সে এখানে একটা মেসেজ পাচ্ছে যে এখানে আমি প্রধান অতিথি, যে আমি আমাকে এখানে আলাদাভাবে ট্রিট করতে হবে। হ্যাঁ, আমি খাবো না। তার মানে সে হুম। কখনোই আর টাকি মাছ খাবে না, খাইতে পারবে না। কিন্তু সে রাইট। খাইতো, কিন্তু সে খাইতো, হুম। কিন্তু সে সে যদি খাইতো। পছন্দ না করে, সে কিন্তু হয়তো ওই লোক লজ্জায় একটু হলেও নিত এবং সে অল্প হলেও খাইতো। আস্তে কিন্তু আস্তে এখন ওটা সহজে অভ্যস্ত খাইতো হয়ে না। যেত, খাবে না। হুম। যে হ্যাঁ, আমার ছেলে তো ব্রয়লার মুরগি খায় না, তাহলে ওই আসলে কি শিখলো? সন্তানকে স্পেশাল হিসেবে উপস্থাপন করা যাবে না, যে অ্যাজ ইউজুয়াল হ্যাঁ, আমরা ছেলেকে একটা মানুষ, ইয়া করা হিউম্যান যাবে না। হিসেবে আমরা কিন্তু সবাই ওই ছোট সমান। ছোট জিনিসগুলো তৈরি করতেছি ছেলেকে, সন্তানের মাথায় ঢুকাই দিচ্ছি যে এই পিতা মাতা আমার সাথে এই করতেছে, আমাকে এটা করতে হবে। তাহলে এটা কখনোই করা যাবে না, এটা হয় না, না না, আমার ছেলে তো এই এই জামা পরে না, আমার ছেলে তো এইটা পরে না, এই জুতা পরে না,
তাহলে কি হচ্ছে, মানুষের সামনে যখন বলা হবে তখন আমার ছেলেটা, সন্তানটা, যেটাকে আশকারা বলে, নিজেকে স্পেশাল যেটা ভাবতে আমাদের শিখবে। শিখবে, কিন্তু এটা এটা করা যাবে না কখনো তার মতো ওপেন ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এটা আমার আমার একজন, সাপোজ এক্সাম্পল, হয়তো লাইফে একবার একজনে তরমুজ খায় নাই, বাপ মারা এরপরে যেখানেই যাক বাচ্চা ছোটবেলা থেকে যখনই তরমুজ দেখবে আগে থেকে বাপ মা আত্মীয় স্বজনকে বলে দিচ্ছে আমার আমার ছেলে তরমুজ খায় না। সে 25 বছর পরে এসে তরমুজ খাইয়া বসছে যে 25 বছর আমি কি লস করছি। তোর বুঝে কি মজাটা আমি মিস করছি। এটা এক বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। সে বলতেছে আমি তো খাইতাম হয়তো, কিন্তু বাপ মা পরবর্তীতে আমাকে সব জায়গায় বলতো, আমি ইচ্ছা সত্ত্বেও খাইতাম না। কিন্তু সে 25 বছর পরে এসে সে অনুধাবন করছে তরমুজ খাওয়ার পরে, সে কি জিনিস মিস তরমুজের করলো, মধ্যে কি মজা। হম। কি মজা এটা আমি মিস করলাম। এরকম এই যে কিছু মুরগির প্যারেন্টিং রানটা, বিষয়। মুরগির রান হ্যাঁ, সন্তানকে তুলে হ্যাঁ, দিচ্ছি, এটা এটা কিন্তু হ্যাঁ, একটা খারাপ খুব খারাপ ভুল বিষয়। কাজ হবে। মাসে যদি 3 বার মুরগি রান্না করা হয়, একবার ছেলে খাক, পরের বার বাবাকে দাও, পরের বার মাকে দাও, হম। পরের বার আর দাদিকে মাকে। দাও, দাদাকে দাও। হুম। তাহলে সার্কেল হইলে যখন ছেলে শিখবে যে রান সবসময় আমার জন্য না, রাইট। রান সবসময় আমার জন্য সন্তানকে না। আসলে নর্মালাইজ করতে হবে, সন্তানকে স্পেশালাইজ থেকে নর্মালাইজ করতে হবে, তাকে বিশেষ কোনো গুরুত্ব যখনই দেওয়া যাবে না। বিশেষ গুরুত্ব দেওয়া যাবে না, যখনই একটা বাজে কথা বলবে আমরা তখন হেসে উড়িয়ে দিই। আমরা হাসি দিয়ে দিই, কিন্তু সে অপরাধ করছে, সে হয়তো বড়দের সাথে বেয়াদবি করছে, হুম। আমরা মনে করি সে তো ছোট, হেসে দেই, হেসে উড়িয়ে দেই, এটা একটা ফান হিসেবে নেই। ওই হেসে দেওয়ার কারণে ছেলেটা মনে করছে আরে এটা তো আমার সায় পাইছি, আমি তো এটাতে পজিটিভ পাইছি, পজিটিভ সাইন সাইন পাইছি। পরবর্তী সে আবার করবে আরেকজনের সাথে, অন্য বড়জনের সাথে। রাইট। এক্সাম্পল, আমি একদম খোলামেলা প্যারেন্টিং এর বিষয়গুলো বলি। এক্সাম্পল, বসে আছি আমরা সবাই, বাচ্চাও বসে আছে, একজন চাচা সমতুল্য বা মামার সমতুল্য বা খালার সমতুল্য একজনের পায়ে সে আঘাত করলো, পা দিয়ে লাথি মারা, ছোট বাচ্চা মানুষ। তাহলে এটা যদি আমরা হাসি এই মুহূর্তে, কি হলো? সে ওইটা শিখে ফেললো যে এটা এটা করা যাবে। এটা এটা করা যাবে, এটা করা যাবে, এলাও, এটা এলাও। তাহলে এবং আমাকে এটা থেকে সন্তানদেরকে আমরা মনে করি যে সাথে সাথে তারা তারা হয়তো বা খুব একটা বুদ্ধি প্রয়োগ করতে পারে না, ওরা কিন্তু পারে অত্যন্ত না। কৌশলী। ওরা কিন্তু অত্যন্ত কৌশলী। কৌশলী, ওরা হ্যাঁ, ওরা এত মেকানিজম জানে, ওরা ওরা আবিষ্কার করে, প্রতিনিয়ত ওরা আবিষ্কার করে, সিস্টেম আবিষ্কার করে। একটা কোনো তো ভুল করছে, আট এটা দশ বাবার কাছে বছরের যদি বাচ্চারা আশ্রয় না পায়, অনেক মায়ের শিখে, কাছে চলে ডাবল যাবে। শিখে, ডাবল শিখে, মেধা অনেক বেশি, ডাবল শিখে। এখন আপনি হ্যাঁ। যা শিখাবেন তাই শিখবে, যা শিখাবেন তাই শিখবে। আপনি মানে তো ও যদি একটা ভুল করে, এই ভুলটা যদি বাবার কাছে প্রশ্রয় না পায়, সে তাৎক্ষণিক মায়ের হুম, কাছে গিয়ে আশ্রয় চাবে। আবার হুম, একটা ভুল করছে, মায়ের কাছে আশ্রয় পায়নি, বাবার কাছে আসে আশ্রয় নিবে। এই যে সে যে এই সিস্টেমটা সে কিন্তু ডেভেলপ করতেছে যে কিভাবে সিম্পেথি আদায় করতে হয়, যে এনার আদায় কাছে না করতে পেলে হবে। আমাকে ওনার কাছে যেতে হবে, গিয়ে আমাকে ওনার সিম্পেথি নিতে হবে, আশ্রয় নিতে হবে, নিয়ে মানে অপর পক্ষকে পরাজিত করতে হবে। দেখা যাবে যে মা তখন বাবার বিরুদ্ধে ছেলের পক্ষ হয়ে কথা বলবে, অথবা বাবা যদি আশ্রয় দেয় তাহলে মায়ের বিরুদ্ধে ছেলের পক্ষে কথা বলতেছে। এইভাবে করে কিন্তু সন্তান একটা কৌশল আবিষ্কার করে। এই হুম, ব্যাপারগুলো হুম, আছে, হুম, গুরুত্বপূর্ণ একটা দিক। আর আরেকটা হচ্ছে যে মানে বাসায় একটা আদর্শ সন্তান, এই যে ওই যে আপনি যে মানে শুরুতে যে হুম, গল্পটা দিয়ে শুরু ভালো করেছেন যে চরিত্রবান শিক্ষা দিতে হবে। মেয়েটা বাসা থেকে পালায় গেছে কেন, তার বাড়িতে ভালো লাগতো না। তার মানে এখানে হয়তোবা ওখানে সিচুয়েশনটা ভিন্ন, কিন্তু আরো একটা সিচুয়েশন আছে কি, যে আমাদের বাড়ি গুলাতে দেখা যাচ্ছে যে বাবা মার ভিতরে বন্ডিংটা নষ্ট হয়ে গেছে। বাবা নষ্ট মার নষ্ট। ভিতরে সম্পর্ক ভালো নাই, তাদের ভিতরে শুধু মানে তারা একসাথে নিচেই থাকে। হ্যাঁ, তারা হুম, হুম, একসাথে নিচে হুম, থাকে, হুম, তাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক নাই, একটা ইসলামের যে সম্পর্ক সেটা তাদের ভিতরে নাই। তো এবার এই ধরনের একটা মানে আযাবখানায় থাকার কারণে ওই সন্তানটা দিন রাত 24 ঘন্টা সে মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে সে দেখে আসতেছে। তার একবারে ছোট শিশু থেকে শুরু করে আজকে যদি তার বয়স 10 বছর, 12 বছর, 15 বছর হয়, তো এই সে এটা ক্রমাগত দেখে আসতেছে। তো এই সে একসময় হুম, কি হবে, সে প্রতিবাদী হয়ে যাবে। সে কিন্তু প্রতিবাদী হয়ে যাবে, কারণ সে তার বাবা মাকে শুধু প্রতিবাদ করতেই দেখছে। একজন আরেকজনের ভিতরে কাউন্টার দেওয়া, প্রতিবাদ করা, উচ্চবাচ্য করা, এগুলো দেখছে, সেও পরবর্তীতে দেখা যাবে যে হট মেজাজের হয়ে যাবে। শুধু একটা কিছু বললেই সে শুধু মানে বিস্ফোরণ ঘটে তার ভিতরে। হুম, এই হুম, যে হুম, হুম, ব্যাপারগুলো, এগুলো কিন্তু মানে আমরা সন্তানকে মানে নিজ হাতেই আমাদের জন্য একটা
আযাবের একটা পাত্র তৈরি করতেছি। এই জন্য এগুলা মানে এগুলা আমরা নিজেরা অনেক নিজেদের অনেক নষ্ট করলাম, গুছানো আমার বিষয়। সন্তানটাকে আমরা নষ্ট করলাম। বিষয়টা এরকম হয়ে যাচ্ছে। আমাদের এই অনুষ্ঠানটা হয়তো আমরা চাচ্ছিলাম যে 30 মিনিটে রাখবো, 30 মিনিটে। আসলে এত আলোচনার বিষয়গুলা হয়তো 30 মিনিটে থাকবে কিনা, এগুলা 40 মিনিট 1 ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না। কারণ আমরা চাচ্ছি যে হ্যাঁ, একদম আরো ডিপলি অনেক কথা বলতে। বিষয় রয়ে গেছে যেগুলো হয়তো অনেক আমরা অনেক আলোচনায় বিষয় কথা বলার আছে, এগুলা হয়তো আমরা আস্তে আস্তে বলবো ইনশাল্লাহ। ডে বাই ডে কথা বলার চেষ্টা করব। আপনারা যারা আমাদের এই আসলে এই আলোচনাগুলোর একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে শুনতেছেন, সামাজিক সচেতনতা তৈরি করে। এগুলো কিন্তু সামাজিক আমরা জানি। সামাজিক হুম আমরা হুম কিন্তু জানি এই বিষয়গুলো। তারপরে এগুলো আলোচনা করা বা কারণটা কি? যাতে যেন এগুলো আমরা শুনলে আমাদের ভিতরে এটা একটা রিমাইন্ডার হিসেবে কাজ করে। আমাদের মাথায় যেন এটা হুম হুম একটা রিকল হয় যে হ্যাঁ, আমাদের ভিতরে তো এই ভুলগুলা আছে, এগুলো আমাদেরকে কারেকশন করতে হবে। আল্লাহ তাআলা বলতেছে যে ফাযাক্কির ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, যে হে নবী আপনি উপদেশ দেন। উপদেশ মুমিনের উপকারে দেয়। তা আল্লাহ তাআলা কিন্তু নবীকে বলতেছেন আপনি শিক্ষা দেন, শিক্ষা মানুষের উপকার দিবে। আল্লাহ তাআলা বলতেছে যে উপদেশ দেন। তো উপদেশ এমন হতে পারে যে উপদেশে এটা জানে, তারপরেও তাকে উপদেশ দেওয়া। উপদেশ মানেই খালি শিক্ষা দেওয়া কিন্তু না, নতুন কোনো তথ্য আমাকে দিতে হবে, জ্ঞান দিতে হবে, ব্যাপারটা এরকম না। সে জানতেই পারে, কিন্তু আমি তাকে উপদেশ দিচ্ছি হৃদয়ঙ্গম করার জন্য, তাকে আমি এটা বারবার বলতেছি, সেজন্য এটা হৃদয়ঙ্গম করে, উপলব্ধি করে। হ্যাঁ, এই যে উপলব্ধি করার জন্যই মূলত এই আলোচনাগুলো করা, যে আহ, উপদেশ মুমিনের উপকারে দেয়। তো আমরা যারা মুমিন আছি, মুসলিম, আমরা নিজেদেরকে মনে করি আমাদেরকে আসলে জবাবদিহিতা আছে। আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে যে আমরা আমাদের সন্তানকে কিভাবে লালন পালন করছি, এটা জবাব দিতে হবে। হুম হুম। এই জন্য এগুলো বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। করতে হবে এটাই। সবাইকে। তো আমরা আজকে আমরা শেষ করতে চাচ্ছি। আব্দুল সালাম ভাই একজন লেকচারার মানুষ, আমি মোটামুটি আইটি নিয়ে কাজ করি। আমরা চেষ্টা করব আপনাদেরকে নিয়মিত আমাদের কোনো না কোনো বিষয়ে বা মাঝে মধ্যে একটা অতিথি নিয়ে এসে তার থেকেও গুরুত্বপূর্ণ কথা শোনা, প্যারেন্টিং বা অন্যান্য বিষয়, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো আমাদের ডিজি পডকাস্টে। আপনারা যারা আছেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। আব্দুল সালাম ভাই, আজকের আহ, যা যা বিষয়ে কথা বললাম এর সামারি যদি একটু বলতেন। সামারি হচ্ছে যে আসলে সন্তানটাকে আমাদের আমানত হিসেবে নিতে হবে, এবং আমানত হিসেবে নেওয়ার মধ্য দিয়ে আমার যে দায়িত্বগুলা, সেই দায়িত্বগুলা সুপরিকল্পিতভাবে এগুলাকে প্ল্যানাইজ করে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে সন্তানের সঙ্গে। আমি যদি এটা অপরিকল্পিত ভাবে যদি সন্তানকে আমি যদি লালন পালন করি, আমার যা এখন একটা মনে হলো আমি এটা করতেছি, এরপরে মনে হচ্ছে যে না, এটা আমি ভুল করে ফেলছি, এটা করা যাবে না, আমাকে এইটা করতে হবে। এই যে এরকম করে আমরা একটা মানে অন্ধকার পথে হেঁটে হেঁটে আমরা নিজেরা পথ খুঁজে খুঁজি। এই পথে হাঁটা যাবে না, আমাদেরকে খুব পরিকল্পিত ভাবে আমাদের সন্তানদেরকে ডিল করতে হবে। ওকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাই বাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।